আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা, আয়েশা ব্লগ ভ্যাঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের ভিডিওতে আমি ইফতারের জন্য কী কী আয়োজন করেছিলাম সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন, হয়তোবা ভিডিওর কোনো অংশ আপনাদের সামান্য পরিমাণ ভালো লেগে যেতে পারে। ডালের বড়া তৈরি করার জন্য আমি এখানে 2 রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে অ্যাঙ্কর ডাল আর মসুরের ডাল নিয়েছিলাম, আর এখন যতটুকু পরিমাণে লাগবে সেটুকুই আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কালো জিরা। এগুলো কিন্তু এখন ভালোভাবে মেখে নিচ্ছি। তবে আমি 2টা মিক্স করেছিলাম, সেটা হচ্ছে রসুন বাটা আর আদা বাটা। তো এই যে রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি, এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যতটুকু পরিমাণ ছোলা এখন আমার লাগবে ইফতারের জন্য আমি ততটুকু সিদ্ধ করতে দিয়েছি, বাকি ছোলা কিন্তু ভিজানো আছে। তো সবগুলো কাজ আমি গুছিয়ে নিয়ে তারপর কিন্তু বাড়তি কাজগুলো করে রাখবো। এখানে কয়েকটা আলু নিয়েছি, তো আলুগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো সব সময় কিন্তু অন্যরকম আলু দিয়েই করা হয়, তো আজকে একটু ভিন্ন রকম আলু দিয়ে করতেছি। তবে ছোলাটা কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছিল। তো এখানে পেঁয়াজ, তারপর আদা বাটা, রসুন বাটা, একটু গরম মশলা বাটা, কয়েকটা আস্ত গরম মশলা, কাঁচামরিচ আর হলুদের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতেছি। এখানে কিন্তু আমি কাঁচামরিচ আস্ত দিয়েছি, কারণ আমার ছেলে মেয়ে সেরকম একটা ঝাল খেতে পারে না। আর এই যে আলুগুলো সিদ্ধ হয়েছে, এখন কিন্তু ম্যাশ করে নিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটা টমেটো ধুয়ে আমি কেটে রেখেছিলাম, সেটা কিন্তু এখন মশলার সঙ্গে দিয়ে দিয়েছি। আর এখন ভালোভাবে মিক্সড করে কিন্তু নেড়েচেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। তারপর কিন্তু দিয়ে দিচ্ছি পানি। মশলাগুলো যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এই পর্যায়ে কিন্তু আমি ছোলা দিয়ে দিয়েছি। আর ছোলা ভালোভাবে নেড়েচেড়ে তারপর কিন্তু আমি যে গাজর গ্রেট করে রেখেছিলাম, সেই গাজর কিন্তু ছোলা রান্নাতে আমি ইউজ করি। তারপর হচ্ছে যখন কোনো পাকোড়া তৈরি করি তখনও কিন্তু আমি সেই গাজর ইউজ করি। তো ছোলা রান্নাতে যদি টমেটো, গাজর, একটু আলু দেয়া যায় তাহলে কিন্তু ছোলা রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়। যারা ছোলা খেতে পছন্দ করেন এভাবে ট্রাই করে দেখবেন, অনেক বেশি সুস্বাদু হয়। তো যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে লাল মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। আমি কিন্তু ছোলা রান্না শেষে কিছুটা কুচি করে কাটা কাঁচামরিচ আর হচ্ছে শসা ব্যবহার করি। যেহেতু আমার ছেলেমেয়ে ছোট, তো তাদের জন্য একটু তুলে রেখে তারপর কিন্তু আমি ঝালটা একটু দিয়ে দিই। এ পর্যায়ে আমার কিন্তু ছোলা রান্না শেষ হয়েছে, আর দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি সবজি পাকোড়া করব। সবজি পাকোড়া করার জন্য এখানে গ্রেট করে রাখা বাঁধাকপি, গাজর আর ধনিয়া পাতা নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি লাল শাক, দিয়ে দিচ্ছি পালং শাক, আর দিয়ে দিচ্ছি বেসন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর এখানে দিয়ে দিয়েছি তিল, জিরার গুঁড়া দিয়েছি, আর কুচি করে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, তারপর হচ্ছে গরম মশলা বাটা, সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এভাবে পাকোড়া বানিয়ে খেতে পারেন, এটা যেমন পুষ্টিকর তেমন কিন্তু অনেক সুস্বাদু হয়। তো এখানে লাল শাক, পালং শাক আছে, যেহেতু গাজর আছে, তো এগুলোতে অনেক পরিমাণে ভিটামিন, মিনারেল থাকে, সেটা আমরা সবাই জানি। তো এভাবে যদি আমি পাকোড়া তৈরি করি তাহলে কিন্তু ছেলে মেয়ে খেতে পছন্দ করে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর সেখানে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর কিন্তু আমি পাকোড়াগুলো এভাবে ভেজে নিচ্ছি। এভাবে যদি পাকোড়ার উপরে যদি তেল ছড়িয়ে দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু পাকোড়াগুলো অনেক সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আপনাদের ভাই চলে এসেছে, আর এই যে তরমুজ, পেঁপে সেগুলো কিন্তু কাটার জন্য বসে পড়েছে। তো দেখা যাচ্ছে আমি কিচেনে থাকি, রান্নার কাজ নিয়ে যখন ব্যস্ত থাকি, এদিকে কিন্তু মাশাআল্লাহ সে একটু হেল্প করে। যাই হোক, বাসায় থাকলে তখন কিন্তু আমার জন্য একটু সুবিধা হয়। আর আমার ছেলে মেয়ে যে দাঁড়িয়েছিল তাদেরকে তরমুজ কেটে দিচ্ছিল। আমার মেয়ে তরমুজ খেতে অনেক বেশি পছন্দ করে, যার জন্য কিন্তু যখন তরমুজটা নিয়ে আসে কাটার পর আগে আমার মেয়েকে খেতে দেওয়া হয় যে আসলে তরমুজটা কেমন হয়েছে। তারপর আমার মেয়ে কিন্তু বলবে, যদি ভালো হয় বলবে যে হ্যাঁ ভালো হয়েছে, আর যদি ওর কাছে ভালো না লাগে তাহলে কিন্তু বলবে যে না, আজকে তরমুজটা ভালো হয়নি। তো এই যে এখন পেঁপে কাটছে। ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন। যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার প্রথম ভিডিও দেখছেন, ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
পরবর্তীতে নতুন কোনো ভিডিও দিলে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, এজন্য অল অপশন অন করে রাখবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমার ভিডিও দেখেন, সেই সকল আপু ভাইয়াদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল। আপনাদের ভাইয়ের ফল কাটা শেষ হয়েছে, আর এদিকে কিন্তু আমার পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়েছে। যেহেতু এখানে পালং শাক ব্যবহার করা হয়েছে আর লাল শাক আছে, তো লাল শাক পালং শাক যদি তেলের উপরে ভাজা হয় তখন কিন্তু কালারটা এরকম আসে, একটু পোড়া পোড়া মনে হচ্ছে, আসলে কিন্তু পুড়ে যায়নি, এটার কালারটাই এরকম, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল পাকোড়াগুলো। এখন আমি লেবুর শরবত বানিয়ে নিচ্ছি। যে কোনো শরবত থাক না কেন, ইসবগুলের ভুসি দিয়ে লেবুর শরবতটা না থাকলে ইফতারে মনে হয় যে কোনো শান্তিই থাকে না। আমাদের কাছে মনে হয়, আপনাদের কাছে জানি না কতটুকু মনে হয়। তো লেবুর শরবতটা কিন্তু আমাদের বেশি পরিমাণে লাগে। আর এই যে লেবুর শরবত আমি করে নিচ্ছি, আপনাদের ভাই কিন্তু অফ ক্যামেরায় বেলের শরবত বানিয়ে নিয়েছে। ইফতারের আগ মুহূর্তটা এত বেশি ব্যস্ত থাকা হয়, তখন কিন্তু আসলে এত কিছু ভিডিও করা সম্ভব হয় না। এখন আমি লেবুর শরবতে আইস দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিয়েছি ইসবগুলের ভুসি। ইসবগুলের ভুসিটা একটু পরিমাণে বেশি দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি চিনি, আর এখন সেগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে আমি ইফতারের আয়োজন শেষ করেছি। মহান আল্লাহর কাছে আমাদের সবচেয়ে বড় চাওয়া থাকবে, আল্লাহ যেন আমাদের সকলকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন, আমাদের নামাজ রোজা কবুল করেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।